কলেজে ঢোকার আগে বাইরেই ঋতুর সঙ্গে দেখা হয়ে গেল অঙ্কুরের। বাইকে বসে আয়নায় দেখে অঙ্কুর নিজের চুল ঠিক করতে ব্যস্ত। ঋতু ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, ব্যাস, আজ চুল ঠিক করতে হবে না, অন্য মেয়েরা ক্রাশ খেয়ে যাবে। আমার ওপরে এমনিতেই অনেক মেয়ে ক্রাশ খায়, তাই নাকি? কলেজে দেখিস না কতজন এদিক ওদিক থেকে ছুটে আসে? তাহলে তাদের নিয়েই থাকতে পারতি, বলে ঋতু ভেংচি কাটল। অঙ্কুর ঋতুর হাত ধরে কাছে টেনে বলল, কিন্তু আমি যে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছি। কি করছিস? এটা রাস্তা, সবাই কেমন আর চোখে তাকাচ্ছে, বলে ঋতু নিজের হাত ছাড়ানোর চেষ্টা করল। তাকাতে থাকুক, আমি আমার গার্লফ্রেন্ডের হাত ধরে টেনেছি, কোনো রাস্তায় চলতি মেয়ের না। তবুও রাস্তায় এসব করিস না। তাহলে আমার ফ্ল্যাটে চল। তোর ফ্ল্যাটে? সেটা কিভাবে সম্ভব? কেউ দেখে ফেললে? দেখুক, কিচ্ছু হবে না। যাবি কিনা বল? ঠিক আছে, চল, বলে ঋতু অঙ্কুরের বাইকে উঠে বসল। আরে এখন কেন? কলেজের পর যাব। কেন? একদিন বাঙ্ক মারলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? না না, কলেজের ক্লাস বাদ দেওয়া যাবে না। ধুর, বলে ঋতু বিরক্ত হয়ে বাইক থেকে নেমে পড়ল। আরে বাবা, রাগ করছিস কেন? যাব তো। ঠিক আছে। কলেজে ঢুকতেই ঋতুর সঙ্গে দেখা হলো ওর একজন সহপাঠীর। তার সঙ্গে আলাদা করে পাশে সরে গিয়ে কথা বলে অঙ্কুরের কাছে ঋতু ফিরে এসে বলল, এটা শর্মিলা, বেশ কয়েকদিন কলেজে আসেনি। বলল ওর বাবা খুব অসুস্থ, ক্যান্সার হয়েছে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর্থিক টানাটানি চলছে। আমি সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে ক্রাউড ফান্ডিংয়ের আইডিয়া দিলাম। অঙ্কুর পেছন ফিরে শর্মিলাকে একবার দেখে নিয়ে ঋতুকে বলল, ভালো করেছিস, এবার চল, ক্লাস মিস হয়ে যাবে আমার। হ্যাঁ চল। কলেজের পর দুজনেই চলল অঙ্কুরের ভাড়ার ফ্ল্যাটের দিকে। একটা বড় আবাসনের বি ব্লকে 7 তলায় ওর ফ্ল্যাট। পার্কিংয়ে বাইক রেখে অঙ্কুর ঋতুকে নিয়ে এলো ওর ফ্ল্যাটে। ওদের 4 মাসের সম্পর্কে ঋতু আগে কখনো আসেনি এখানে। ও জানে অঙ্কুরের বাবা মা এখানে থাকে না। 1RK ফ্ল্যাটে ঘুরে বড় কাঁচের জানালার সামনে এসে দাঁড়িয়ে ঋতু বলল, তোর এই জানালার পাশে দাঁড়ালেই তো সময় কেটে যায় রে, কি দারুণ ভিউ। এই জানালা দিয়ে শহরের প্রায় অনেকটা দেখা যাচ্ছে। অঙ্কুর ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এই ভিউ দেখেই তো ফ্ল্যাটটা নিয়েছিলাম, কিন্তু ফ্ল্যাটটা বড্ড ছোট। মালিক একটা 3 BHK ফ্ল্যাটকে 2 ভাগে ভাগ করে ভাড়া দিয়েছে। ভাড়া বেশি পায়, আর আমার জন্য এতটুকু যথেষ্ট। কি করব বড় ঘর দিয়ে? অন্তত আর একটা রুম থাকলে আঙ্কেল আন্টি এলে থাকতে পারত। তারা কেউ আসবে না। কেন আসবে না? এমনি। ঋতু অঙ্কুরের দিকে ঘুরে জিজ্ঞাসা করল, আচ্ছা, আমাকে একটা কথা সত্যি করে বলবি? কি? আমাদের বন্ধুত্ব মোটামুটি মাস 6 হবে, আর আমরা সম্পর্কে আছি 4 মাস। এই কয়েক মাসের মধ্যে আমি একবারও তোর বাবা মায়ের ছবি দেখিনি বা তাদের ব্যাপারে কিছুই জানতে পারিনি। তোকে যতবার জিজ্ঞাসা করেছি তুই এড়িয়ে গেছিস। কেন? কি এমন ব্যাপার যা তুই আমাকে বলছিস না? আছে কিছু এমন অতীত যা আমি ঘাঁটাতে চাই না। আমি বর্তমানে তোকে সঙ্গে নিয়ে বাঁচতে চাই। অতীত? বাবা মা অতীত কেন হতে যাবে? আমার কাছে তোর এত প্রশ্নের জবাব নেই। কেন? উফ, তুই কেন এত প্রশ্ন করছিস আমাকে? সব কিছুতেই কেন? আরে বাবা, আমি বলতে চাই না তুই আমাকে ভালোবাসিস নাকি আমার বাবা মাকে, কার সঙ্গে সম্পর্কে আছিস।
কার সঙ্গে নিজের ভবিষ্যৎ ভাবছিস? আমার সঙ্গে তো? তাহলে আমার বাবা মা পরিবার নিয়ে তোর কেন এত মাথা ব্যথা? অঙ্কুর এইভাবে কথাগুলো বলায় ঋতু অবাক হয়ে গেল। কি আশ্চর্য, তুই এভাবে রেগে যাচ্ছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি যে পরিবার মানে শুধু যার সঙ্গে বিয়ে করব সে নয়, তার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে পরিবার। ওহো, প্লিজ ঋতিকা, আমাকে এইসব জ্ঞান দিস না। আমার সঙ্গে তুই যদি নিজের ভবিষ্যৎ ভাবতে চাস, তবে আমি আজই বলে দিচ্ছি যে আমাকে বিয়ে করলে তুই শুধু আমাকেই পাবি। আমার আর কেউ নেই। কেউ নেই মানে? নেই মানে নেই। এর বেশি আমাকে আর একটাও প্রশ্ন করবি না। তাহলে আমাকে আমাদের সম্পর্ক নিয়ে ভাবতে হবে। কারণ আমি আমার বাড়িতে কি বলবো? বাবা মা যখন তোর পরিবার সম্পর্কে জানতে চাইবে, কি বলবো আমি তাদের? বলবি যে আমার কেউ নেই। তা বললে বাবা মা কখনোই রাজি হবে না। কেন? অনাথ ছেলেদের কি ভালোবাসা যায় না? বিয়ে করা যায় না? অনাথ হলে ব্যাপারটা আলাদা ছিল অঙ্কুর। তুই অনাথ না। অঙ্কুর চুপ করে দাঁড়িয়ে থাকলো। ঋতু বলল, আমি বাড়ি যাব। কেন? আমার ভালো লাগছে না এখানে। অঙ্কুর মুহূর্তের জন্য চোখ বন্ধ করে আবার খুলে ঋতুর হাত ধরে জিজ্ঞাসা করল, তুই কি আমার সঙ্গে সম্পর্কটা রাখতে চাস না? হয় তুই আমাকে তোর অতীতের সব কথা বলবি, না হলে এই সম্পর্ক আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব হবে না। অঙ্কুর ঋতুর হাতটা ছেড়ে দিয়ে বলল, বেশ, তোর কাছে যখন আমার অতীতটাই সব, তাহলে আমিও আর এই সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না। ঋতু অঙ্কুরের দিকে তাকালো। ওর চোখ দুটো লাল হয়ে গেছে। নিজের চোখের জল আড়াল করে ও ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে নিলে অঙ্কুর বলল, দাঁড়া, আমি যখন নিয়ে এসেছি তবে আমিই ছেড়ে দিয়ে আসবো তোকে। কোনো প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো। আমি জানি তুই পারবি, তবুও আমি যাব। কোন অধিকারে আর জোর করছিস তুই? কোনো অধিকারে না, জাস্ট একটা দায়িত্ববোধ। তোর দায়িত্ববোধ তুই নিজের কাছেই রাখ। আমার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখবি না। আই হেট ইউ অঙ্কুর, আই হেট ইউ। বলে ঋতু কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল অঙ্কুরের ফ্ল্যাট থেকে। অঙ্কুর দাঁড়িয়ে থাকলো জানালার পাশেই। ওর মোবাইল বেজে উঠল হঠাৎ। ও চোখের জল মুছে ফোন রিসিভ করল। হ্যালো, এনি প্রোগ্রেস? ওপাশ থেকে ভেসে এলো একজন পুরুষের ভারী গলার স্বর। কাজ চলছে স্যার, এখনও কিছু এগোয়নি। ফাস্ট ফাস্ট। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করছি। প্রেমটা তো ভালোই করছো, কিন্তু কাজ যেন সময় মতো হয়। না স্যার, মানে ওটা তো জাস্ট এমনি। এমনি? তাহলে তো ভালোই। ওপাশে হাসির শব্দ। কিছু এগোলে আমি জানাবো স্যার। অবশ্যই। এখন তুমি কোথায়? ফ্ল্যাটে। একা? হুম। আমি একটা উপদেশ দিই, এইসব কাজের মাঝখানে প্রেমকে ঢুকিয়ে দিও না, কাজে মন লাগবে না। কাজ আমার ফার্স্ট প্রায়োরিটি স্যার, তার জন্য আমি নিজের প্রাণও দিতে পারি। সম্পর্ক ভেঙে গেল এখনই। আমি আমার বাবা মা পরিবার সম্পর্কে কিছু জানাতে পারলাম না তার জন্য। গ্রেট, ভালোই হয়েছে। এইবার কাজে মন দাও, টার্গেট যেন মিস না হয়। হবে না স্যার, আমি খুব সজাগ আছি। ভেরি গুড। ফোন রেখে অঙ্কুর একটা দীর্ঘশ্বাস ফেলল। রুনু অফিস থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এসে দাঁড়ালো একটা জায়গায়। প্রাঞ্জল ওকে এখানেই দাঁড়াতে বলেছিল। মিনিট 5 অপেক্ষা করতেই সে এসে দাঁড়ালো রুনুর সামনে। রুনুকে এগিয়ে দিল হেলমেট। হেলমেট পরে রুনু বাইকের পেছনে উঠে বসতেই প্রাঞ্জল ওকে নিয়ে চলল নিজের ভেবে রাখা জায়গার উদ্দেশ্যে।
একটা সময় মেন রোড থেকে বাঁদিকে নিরিবিলি রাস্তায় প্রাঞ্জল বাইক ঘোরাতেই রুনু জিজ্ঞাসা করল, এদিকে কোথায় যাচ্ছি আমরা? একটু পরেই দেখতে পাবে। রুনু লক্ষ্য করল আশেপাশে কোনো লোকজন নেই, শুনশান রাস্তা, অন্ধকার। বাইকের আলোতে শুধু সামনের রাস্তা দেখা যাচ্ছে। হঠাৎ একটা ভয় ওকে আঁকড়ে ধরল। প্রাঞ্জলকে আরও শক্ত করে চেপে ধরে বলল, এটা কেমন রাস্তা? একটাও লোক নেই, কি অন্ধকার, ভয় লাগছে আমার। এদিকে কেন এসেছি আমরা? ধুর, কিসের ভয়? আমি আছি তো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। কিন্তু আমরা এরকম একটা জায়গায় যাচ্ছি কেন? কি আছে এখানে? আর 2 মিনিট রনিতা, সব বলবো। বাধ্য হয়ে দাঁতে দাঁত চেপে রুনু বসে থাকলো বাইকের পেছনে। অবশেষে প্রাঞ্জলের বাইক এসে থামল একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সামনে। এখানে রাস্তা থেকে অল্প আলো আসছে। রুনু বাইক থেকে নেমে জিজ্ঞাসা করল, কি আছে এখানে? বলছি ম্যাডাম, বলে হেলমেট খুলে প্রাঞ্জলও বাইক থেকে নামল। তারপর রুনুর হাত ধরে এগিয়ে চলল বিল্ডিংটার দিকে। রুনু এখনও কিছু বুঝতে পারছে না, এই বিল্ডিংয়ে কি আছে। সিঁড়ি বেয়ে 3 তলায় নিয়ে এসে প্রাঞ্জল বলল, এটা একটা বড় আবাসন তৈরি হচ্ছে। অন্ধকারে পুরোটা দেখাতে পারলাম না, তবে এখন যেখানে দাঁড়িয়ে আছো, ভবিষ্যতে এখানেই হবে আমাদের বেডরুম। রুনু চমকে উঠল। মানে, কি বলছো তুমি? প্রাঞ্জল ঈষৎ হেসে বলল, আমি অ্যাডভান্স করে দিয়েছি, বছরখানেক লাগবে হ্যান্ড ওভার করতে, তারপরেই গৃহপ্রবেশ এবং আমাদের বিয়ে পরপর হবে। রুনু খুব খুশি হয়ে জিজ্ঞাসা করল, তুমি সত্যি বলছো? এখানে তুমি ফ্ল্যাট নিয়েছো? প্রাঞ্জল 2 হাতে রুনুর গাল দুটো চেপে ধরে বলল, হ্যাঁ গো, সত্যি বলছি। বাবা মা জানে? এখনও কেউ জানে না, তোমাকেই প্রথম নিয়ে এলাম এখানে। দিনের বেলা অনেক লেবার কাজ করে, তাদের মধ্যে নিয়ে এলে শান্তি মতো এই মুহূর্তটাকে অনুভব করতে পারতাম না, তাই রাতে নিয়ে এসেছি। রুনু প্রাঞ্জলকে জড়িয়ে ধরে বলল, তুমি দুর্দান্ত একটা খবর দিলে, আমি খুব খুশি হয়েছি। প্রাঞ্জল রুনুর মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, তোমার খুশিতেই আমার খুশি জড়িয়ে। আই লাভ ইউ রনিতা, আই লাভ ইউ টু। প্রাঞ্জল রুনুকে নিয়ে বিল্ডিং এর একেবারে ধারে এসে বসল। এখান থেকে সামনের জঙ্গল পেরিয়ে বড় রাস্তা দেখা যায়। রুনু বলল, জায়গাটা দারুণ, কিন্তু আশেপাশের এলাকা খুব নিরিবিলি। সব বদলে যাবে, একবার এখানে মানুষকে আসতে দাও। আসলে পঞ্চায়েত এলাকা তো, তাই উন্নতি হয়নি তেমন। কিন্তু এত বড় একটা প্রজেক্ট হয়ে গেলে উন্নতি আর কে আটকাবে? ঠিকই। প্রাঞ্জল রুনুর হাত ধরে জিজ্ঞাসা করল, তোমার পছন্দ হয়েছে তো রনিতা? রুনু ওর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, অবশ্যই। তাহলে এরপর আমাদের বিয়ের কথাও এগোতে হবে। এই ফ্ল্যাট হাতে পাওয়ার আগেই 2 বাড়ির কথাবার্তা সেরে ফেলা ভালো। তাহলে ফ্ল্যাটে ঢুকেই বিয়েটা করে নেব। ঠিক আছে, আমি তবে বাড়িতে ধীরে সুস্থে কথা বলবো। এখনই না, কয়েকদিন পরে। আগে আমি বাড়িতে জানাই, তারপর বাবা মাকে রাজি করিয়ে তোমার বাড়িতে আমাদের বিয়ের সম্বন্ধ নিয়ে পাঠানোর আগে তুমি বাড়িতে জানাবে। রুনু ঈষৎ হেসে বলল, বেশ। প্রাঞ্জল আর কিছু বলল না। রুনুর খুব কাছে এগিয়ে এসে ওর কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর দুজনের ঠোঁট একে অপরে ডুব দিল। অন্ধকারে সবার আড়ালে 2 প্রেমিক প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরল ভালোবাসায়। প্রাঞ্জলের একটা হাত ধীরে ধীরে উঠে রুনুর পরনের ওড়না টান দিতেই রুনু ওর হাত চেপে ধরল। কি করছো? এখানে তো কেউ নেই, কি অসুবিধে? বিয়ের আগে কি দরকার? ভালোবাসো তো আমাকে? অবশ্যই। বিয়েও করবে? হ্যাঁ। তাহলে অসুবিধে কোথায়? যাকে বিয়ে করবে
তারপর সে তো কোনো ভুল নেই, তবুও কেমন জানি লাগে। এই রকম স্পর্শ অনুভব করনি এখনো পর্যন্ত, তাই তোমার অদ্ভুত লাগছে। একবার আমার স্পর্শ অনুভব করেই তো দেখো। রুনু মুখে কিছু না বলে চোখ বন্ধ করে নিল। প্রাঞ্জলের হাত ঢুকে গেল ওর পরনের চুড়িদারের ভেতর। ঋতু বাড়িতে ঢুকেই সোজা চলে এলো বেডরুমে। রুনু এখনও ফেরেনি। প্রণতির অদ্ভুত লাগলো ঋতুর আচরণ। সে দুই বোনের ঘরের সামনে এসে ঋতুকে ডাকতে গিয়ে দেখল দরজা ভেতর থেকে আটকানো। দরজায় ধাক্কা দিয়ে প্রণতি ডাকল ঋতুকে। ঋতু, এই ঋতু, কি হয়েছে? এসেই ঘরের দরজা আটকে কি করছিস? তুমি যাও এখান থেকে, আমি একা থাকতে চাই। মানে? কেন? কিসের জন্য? এখন কি আমি একা থাকতেও পারবো না? সবসময় তোমাদের মুখের সামনে বসে থাকতে হবে? এবার আমি না তোকে একটা চড় মারব। সবসময় মুখে মুখে তর্ক। বাড়াবাড়ির একটা সীমা আছে কিন্তু। প্রণতি চিৎকার করে উঠল। ঋতু সঙ্গে সঙ্গে দরজা খুলে পাল্টা চিৎকার দিয়ে বলল, মারলে মারো, কিন্তু তারপর অন্তত আমাকে এই বাড়িতে শান্তিমতো শ্বাস নিতে দাও। তোকে কে আটকাচ্ছে? যখন যা ইচ্ছে হচ্ছে তাই তো করছিস। তোমরা আমাকে আমার ইচ্ছে মতো আজ পর্যন্ত কিছু করতে দিয়েছ? ছোটবেলায় জোর করে গান শেখালে, মাধ্যমিকের পর জোর করে সায়েন্সে ভর্তি করালে, নিজেদের পছন্দ মতো কলেজে পড়াচ্ছ। আমার ইচ্ছে কখন প্রাধান্য পেয়েছে শুনি? এরপর তো নিজেদের পছন্দের ছেলে ধরে একদিন বিয়ে দিয়ে দেবে। প্রণতি কিছু বলার আগেই রজত এসে দাঁড়ালো। কি হয়েছে? এত চিৎকার কিসের? তোমার মেয়েকে তুমি জিজ্ঞাসা করো। সবসময় শুধু স্বাধীনতা চাই, কিচ্ছু বলা যাবে না, বললেই মেজাজ। হবে না ওর দ্বারা পড়াশোনা। বলের আগে গজগজ করতে করতে প্রণতি চলে গেল। রজত ঋতুকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমার ভালো লাগছে, আমি শুয়ে থাকবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, বলে ঋতু ঘরে ঢুকে আবার দরজা বন্ধ করে দিল। রজত আর ওকে ঘাঁটালো না। নিজেদের ঘরে এসে দেখল প্রণতি রাগের মাথায় জামা কাপড় গোছানোর চেষ্টা করছে। এদিক ওদিক হলেই ছুঁড়ে ফেলে দিচ্ছে। রজত ওর কাছে এসে হাত ধরে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কেন এত রাগ করছো? তুমি ঠিকই বলেছ, ঋতু আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এখনই লাগাম না ধরতে পারলে একদিন ফসকে যাবে। আজ কি হয়েছে? সেরকম কিছু না, কলেজ থেকে একটু দেরিতেই ফিরেছে, তবুও আমি কিছু বলিনি, কিন্তু এসেই দেখি ঘরে চলে গেল। আমার ওর আচরণ ঠিক না লাগায় জিজ্ঞাসা করতে গিয়ে দেখি ঘরের দরজা আটকানো। ব্যাস, ওকে ডাকতেই চিৎকার চেঁচামেচি শুরু। রজত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই ঋতুটাকে নিয়েই তো আমার যত চিন্তা। যাই হোক, ও এখন থাকুক ঘরে একা। রুনু ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যেই, ও সামলে নেবে। তুমি প্রিয়তোষদার বাড়িতে কি করতে গিয়েছিলে? ও হ্যাঁ, প্রিয়তোষের দাদার মেয়ে নিখোঁজ। প্রণতি চমকে উঠল। অ্যাঁ, কি বলছো? আরে, গতকাল খবরের কাগজে যে খবরটা পড়লাম ওটা ওই মেয়েটার কথাই লিখেছে, কোনো হদিস নেই। এ বাবা, তাহলে এখন কি হবে? ভগবান জানে। মেয়েটা গেল কোথায়? কেউ জানে না। যাকগে, আমি ফ্রেশ হয়ে এসে সব বলছি। ঠিক আছে।